শেখ হাসিনার আমলে সবকিছুর জন্য যদি শেখ হাসিনাকে দায়ী করা যায়, তাহলে ইউনূসের আমলে সবকিছুর জন্য ডক্টর ইউনূসকে দায়ী করা যাবে না কেন? শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই পদ্মা সেতু থেকে চুবিয়ে আনতে বলেছিলেন, কিন্তু খেয়াল করেন এই ডক্টর ইউনূস নিজে যখন ক্ষমতায় এলেন, যখন সরকার প্রধান হলেন, তখন সেই রাজনীতিবিদদের স্টাইলই ফলো করলেন। কয়েকটা আপনাদের স্মরণ করে দেই। নিজেই নিজেকে মামলা থেকে মুক্ত করলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় 666 কোটি টাকা কর মওকুফ পেলেন। শুধু গ্রামীণ ব্যাংক নয়, গ্রামীণ সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা যাতে বাকি জীবনের জন্য নিশ্চিত হয় সেটা করে গেছেন তিনি। ঢাকায় একটি আমার সাথে একটি কথোপকথনে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায়ী অন্তর্বর্তী সরকারের সবচেয়ে খারাপ নিয়োগগামী বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আপনারা এটা আপনার অনেকেই কথা আসলে পছন্দ করে না, কিন্তু আই স্ট্যান্ড বাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে খারাপ নিয়োগ ছিলেন। তার জায়গায় সরকার প্রধান হিসেবে অন্য কেউ থাকলে দেশটাকে মানে এর চেয়ে ভালো করতে পারতেন কিনা যায় না, কিন্তু এর চেয়ে খারাপভাবে আর চালাতে পারতেন না। মানে উনি করছেন কি, উনি গ্রামীণ নামে ওই প্রতিষ্ঠান যেটা কি বলে মানুষ পাঠাবে বিদেশে, অথবা নার্স বিদেশে পাঠাবে, গ্রামীণ নামে একটি বিশ্ববিদ্যালয়, সেগুলি তিনি করছেন। আমি কিন্তু বারবার জিজ্ঞেস করছি, বারবার যাদের কাছে জানতে চাওয়া যায়, প্রফেসর আসিফ নজরুলের কাছে জিজ্ঞেস করছি যে আপনি আমাকে বলেন তো যে এটা কিভাবে এটা সম্ভব, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা শব্দ কি এই পৃথিবীতে নাই, এটা কি উঠে গেছে এই দুনিয়া থেকে? উনি তখন বলছে না, এটা আগে এটার অ্যাপ্লাই করা হয়েছে, আগে অ্যাপ্লাই করছেন বলে তো আপনি এটা এখন সাইন করবেন না। আবারও একটু স্মরণ করে দিই, ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের শুরু থেকেই বলতে চেয়েছি শান্তির নোবেল পাওয়া আর কোনো দেশের শান্তি স্থাপন আসলে এক জিনিস না। সেই জায়গা থেকে বলেছি শান্তির নোবেল পাওয়া মানে কোনো আলাদিনের চেরা খাতে পাওয়া নয়, যার মাধ্যমে বাংলাদেশকে রাতারাতি বদলে ফেলতে পারেন ডক্টর ইউনূস। আমি এটা বলেছি বটে, কিন্তু আমার না একটা আশা ছিল কিন্তু এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো চেষ্টাটা করবেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে চেষ্টাটা করেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টাটা করেন নাই, নানা রকম ভাবে মানে তিনি এই চেষ্টাটা থেকে আসলে তিনি দূরে থেকেছেন। কোনো সময় এইটার জন্য বলছে হচ্ছে কি, দোষটা দিয়েছেন হচ্ছে আমলাতন্ত্রের উপর। আমলারা নাকি কথা শোনে না, আমলারা কাজ করতে দেয় না। আমলারা কথা শুনবে কেমনে? আমলারা কথা শুনবেটা কিভাবে? আমলাদেরকে আপনি বলে দিলেন যে ওই যে গণভোটের প্রসঙ্গে মনে আছে, আমি খালি একটা বড় করে উদাহরণ দিই যে গণভোটের পক্ষে গিয়ে আপনারা প্রচারণা চালান। কয়েকদিন পরে আমরা আবার দেখলাম যে এটার নাম কি, নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে গণভোটের পক্ষে কোনো সরকারি কর্মচারীরা প্রচারণা চালাতে পারবেন না। পুরোনো কথা ফিরে আসি, যে এই শান্তির নোবেল নিয়ে আরেকটু বলি। শান্তির নোবেল কিন্তু মার্কিন কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জারও পেয়েছেন, যাকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে, ৭১ পাকিস্তানের গণহত্যার সমর্থক হিসেবে বাংলাদেশে অনেকে কসাই বলে থাকেন। কিসিঞ্জারি শব্দটি বাংলার অভিধানে থাকুক না থাকুক, এটা বাংলাদেশের লোকমুখে ধূর্ততার প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সবশেষে ২০২৫ সালে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। তিনি ছিলেন তখনকার সরকার বিরোধী রাজনীতিক। মাচাদো ছিলেন সরকার বিরোধী রাজনীতিবিদ এবং অবভিয়াসলি আমেরিকার ঘনিষ্ঠদের একজন। তিনি আবার নিজের সেই পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়ে এসেছেন। আমি প্রকাশ্যে বলেছি, মানে এটা যখন বলেছি নিউ ইয়র্কে, তখন ২০২৪ সেপ্টেম্বর আমাকে একটা অনুষ্ঠানে প্রধান অতিথি বা প্রধান বক্তা, এখন ভুলে গেছি, কিছু একটা করা হলো, বলতে বলা হলো যে ডক্টর ইউনূস আগমন করবেন, ওই যে জাতিসংঘের অধিবেশনে আসেন না ওই সেপ্টেম্বরে, তার কাছে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে। আমি তখন স্পষ্ট বলেছি ডক্টর ইউনূসকে নিয়ে এত উচ্চাসা করা ঠিক না। নোবেল পুরস্কার একটা পুরস্কার মাত্র, এবং এই পুরস্কারে অনেক ফাঁকফোকর রয়েছে। এই পুরস্কার হেনরি কিসিঞ্জারের মতো মার্কিন যাদেরকে মানে মার্কিন সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠাকারী এবং যার নাম পাকিস্তানি গণহত্যার সাথে অনেকে সমর্থক বলে মনে করেন, সেই কিসিঞ্জারও এটা পেয়েছেন। তো এটার ফাঁকফোকর আছে। আমি কিন্তু আমেরিকায় প্রবাসী ডক্টর ইউনূস ভক্তদের বড় একটি অংশ আমার কথা মানতে পারেননি। আমার সমালোচনায় মুখর শুধু হয়েছে তা না, আগে যেরকম বলেছে অন্তত দুটি পত্রিকা এটি রিপোর্ট করেছে, কটাক্ষ করেছেন। এখন ডক্টর ইউনূসের ১.৫ বছরের শাসনের মধ্যে আসেন, একটু আপনারা এটা মিলিয়ে, মানে একটা আছে না, এটা মিলিয়ে দেখবেন যে এটার মধ্যে এটা কি আছে। শান্তি স্থাপনের যে বড় শর্ত, সেই শান্তি শৃঙ্খলার জায়গায় ইউনূস প্রশাসন ছিল পুরাই ব্যর্থ। বাংলাদেশের ইতিহাসে এমন মব রাজত্ব কখনো কায়েম হয়নি। এখন এসবের দায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, পুলিশের নিরাপত্তাযুক্ত সব, মানে জাহাঙ্গীর সাহেব সহ পুলিশের পুলিশ সহ নিরাপত্তাযুক্ত সব বাহিনীকে নিতে হবে। কিন্তু মানে জাহাঙ্গীর সাহেবকে আর পুলিশের, মানে যেহেতু সেই পুলিশ শেখ হাসিনার পুলিশ, তাদেরকে নিতে হবে। আমি দু একটা ঘটনা আপনাদের স্মরণ করাই দিই ভাই। এই জায়গার মধ্যে যা ইচ্ছা তাই করা হয়েছে ভাই। এটা একটা মাজার, কি এক লোক, সে কি না কি করছে, সে ভালো না, সেজন্য কবর থেকে বাইর করে তারা পুরাই দেওয়া হয়েছে।
বিভিন্ন সংখ্যালঘুদের বিভিন্ন নামে, আমি সংখ্যালঘু বলতে শুধু হিন্দু বাংলার নাম সেটা হইলে হবে না ভাই, এ বাউল গান গায় কেন, এ ওরকম ফকির কেন, ও ওইটা কেন, ওর চুল বড় কেন, ভাই আমার তো এত ব্যাখ্যা করে বলার দরকার নাই, সবগুলি জিনিস কিন্তু এই সময়ের মধ্যে হয়েছে। আর উনি এটা বসে বসে এটা কি বলছেন, উনাকে তো আর আমরা পাই নাই, পাইছি শফিক ভাইরে। শফিক ভাই নাকি এখন দৈনিক ওয়াদা করবেন, আমি ওয়াদাটা দেখার জন্য একদম বসে আছি। শফিক ভাই আপনি কি সাংবাদিকতা করেন, যতভাবে আইসা খালি বইলা যাইতেন যে এই কাজটা এই জন্য হয়েছে, এটা এই জন্য হয়েছে, প্রশ্ন করলে এইটা সস্তা সাংবাদিকতা, এইটা অমুক সাংবাদিকতা, এটা মব না, এটা প্রেশার গ্রুপ, এগুলি যে এরকম বলছেন এগুলি জবাব একটু কষ্ট করে দিয়েন। ডক্টর ইউনূস এর কথা ফিরে আসি, উনি হয়তো এনজিও খাতের দক্ষ একজন, এইটা বিশ্ব স্বীকারও করে, আমিও কিন্তু অনেকবার স্বীকার করি। কিন্তু একটা দেশের সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে মার্কটা কি আমরা কিসের জন্য মনে রাখবো? ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদেরকে বলে আসছেন আগামী ঈদ, যে ওই ভাষা তো আমি বলতে পারি না, উনি যত সুন্দর করে বলছেন, উনি বলে আসছেন আগামী ঈদ তোমরা এটা দিকে করবা। তারপর আর কতগুলি ঈদ গেছে, একটা দুটা গেছে না, যায় নাই এখনো, এই যে ঈদ আসতেছে তাই না, আমরা দেখবো কে কোথায় গিয়ে ঈদ করে। তার সময় আমরা 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 এইসব কথা শুনছি যে ক্ষমতার ভরকেন্দ্র একাধিক জায়গায়। তার আমলে শেষ দিকে এসে এনসিপি প্রধান, যিনি আবার তার উপদেষ্টা ছিলেন, মানে তার উপদেষ্টা পরিষদ উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, বলেছিলেন প্রথম আলো ডেইলি স্টারের হামলায় সরকারের ভিতরে একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে। তারও আগে কিন্তু নাহিদ ইসলাম মাহফুজা সাহেবের উপরে যখন, আরেকজন উপদেষ্টার উপরে যখন আক্রমণ হয়েছে, তিনি সরকারের ভিতরে এটার ইঙ্গিত দিয়েছেন। আমরা তো এইটাও দেখছি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম সরকারে যখন ছিলেন তখন এনসিপি নেতারা বিভিন্ন সময় বলেছেন সরকারের একটি অংশ মাহফুজ ও আসিফদের, ওই যে ওই কথাটা বলতেছিলাম যে ওইটা মাহফুজ ও আসিফদের হত্যাযোগ্য করতে চায়। এখানে আরেকটু বলতে হয়, মানে ডক্টর ইউনূস সাহেব যে একবার নানা কিছুতে বিরক্ত হয়ে অভিমান করে সরকার প্রধানের পদ থেকে চলে যেতে চাইলেন, আবার গেলেন না, সেটাও কিন্তু সরকার প্রধান সুলভ আচরণ ছিল না, সরকার প্রধান সুলভ আচরণ ছিল না। কিন্তু ডক্টর ইউনূসের আমলে সরকারের ভিতরে সরকার ছিল, উপদেষ্টাদের একটা অংশ, মানে আমরা নানা ধরনের গল্প শুনছি যে সরকারের ভিতরে সরকার, উপদেষ্টাদের একটা অংশ নির্বাচন না দিয়া ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দেখতে চাই, 50 বছর দেখতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যেন আজীবন ক্ষমতায় থাকেন সেইটাও দেখতে চাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা একটা ধন্যবাদ দিতে হবে যে তিনি শেষ পর্যন্ত ইলেকশনটা দিছেন। আমি কিন্তু নিশ্চিত জানতাম যে তিনি ইলেকশন দিবেন। তিনি ইলেকশন কেন দিবেন জানেন? তিনি ইলেকশন দিবেন কারণ ইলেকশন না দেওয়ার উপায়টা তার নাই। একটা উদাহরণ দিই, এই যে গত সরকারের সাবেক একজন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেবের একটা সাক্ষাৎকার থেকে মানে এইটা স্পষ্ট যে যতগুলি উপদেষ্টা তার পরিষদে ছিলেন তাদের সবার উপরে তার কন্ট্রোল ছিল না। এক একজন এক এক রকম ভাবে এটা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা লম্বা করার আগে আমার কিন্তু যে বিএনপি নিয়া, এই যে কি বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়া, খলিলুর রহমান নিয়া অনেকগুলি কথা বলতে হবে, অনেকগুলি কথা বলবো। কিন্তু তার আগে একটু ছোট্ট করে বলে নিয়ে যাই ডক্টর ইউনূস আসলে কেমন একটা নির্বাচন দিয়ে গেলেন। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিদায়ী ভাষণে, জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে তিনি বলেছিলেন ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন সেটির একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। একটা নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তর করেছেন, আপাতত এটা সবচেয়ে ভালো বিষয়, কারণ দিন যত গড়াতো তত ক্ষমতা আর তার আরো হাতছাড়া হয়ে যেত। আমি আগেই বলেছি ক্ষমতা মানে নির্বাচন না দিয়ে আর কোনো কিছু করার ছিল না। যতই তার পরিষদের উপদেষ্টারা চান, যতই অন্য কেউ চান, যতই হচ্ছে ডিপ স্টেট বা আরো অন্য কেউ চান, তিনি আসলে ক্ষমতায় থাকতে পারতেন না। তিনি 5 বছর 50 বছর পন্থীদের পাল্লায় যে তিনি পড়েননি, সেই জন্য তিনি আমাদের ধন্যবাদও জানবেন, মানে এটা তিনি চেষ্টা যে করেননি। কিন্তু যে উৎকৃষ্ট নির্বাচনের কথা তিনি বলছেন, সেটা আসলে আমরা কতটুকু গ্রহণ করতে পারি? একটা দিক ভালো যে বড় কোনো নৈরাজ্য হয়নি, প্রাণহানির সংখ্যা খুবই নগণ্য ছিল, কিন্তু সার্বিক পরিস্থিতি নিরাপত্তা প্রশ্নের চেয়ে, মানে সার্বিক পরিস্থিতি যেটা হচ্ছে নিরাপত্তার বিষয়টি, সেটি প্রশাসনের চেয়ে আমার মনে হয়েছে যে বিএনপি জামায়াতের হাতে অনেক বেশি ছিল। এর অনেক আলামতও ছিল নির্বাচনকালে। নির্বাচন কমিশনও দল দুটির মুখের দিকে তাকিয়ে অনেকগুলি কাজ করেছে। ঢাকায় আমার নেওয়া বিশেষ সাক্ষাৎকারে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়ার অভিযোগ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল যে মন খুলে সমালোচনা করেন। এখন সেই মন খুলে সমালোচনা নাকি তাদের কি, এখন দেখেন তো আনিস আলমগীর এখনো জেলে কেন, সেটার জবাব তো কারো না কারো দিতে হবে তো ভাই, কারণ যা আপনি দিবেন তা তো আপনার কাছে ফেরতও আসবে। আরেকটা ইন্টারেস্টিং কথা ইদানিং শুনি, সেইটা হচ্ছে যে আমি নাকি এই 17 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সমালোচনা করি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা আমি করতে শুরু করছি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন থেকে সমালোচনার কাজকর্ম করতে শুরু করছে তখন থেকে, অর্থাৎ
উনি রাষ্ট্র ক্ষমতায় বসার 1 মাসের মধ্যে থেকে, এবং এর জন্য আমাকে অসংখ্য কথা শুনতে হয়েছে আমার বিরুদ্ধে। নিউ ইয়র্কে অন্তত 2টা পত্রিকায় লিড স্টোরি হয়েছে যে কেন মানে আমাকে বর্জন করা উচিত, কেন আমার এই অধ্যত্বের শাস্তি দেওয়া উচিত। আমি শুধু ছোট করে বলছিলাম যে মানে যে নোবেল শান্তি পুরস্কার আর শান্তি আসলে এক কথা না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কোনোরকম কোনো ম্যাজিক ওয়ান নাই যে তিনি একদিনে সবকিছু সমাধান করে ফেলতে পারবেন। কেন গত সরকারের একজন উপদেষ্টা, যাকে আবার এই সরকার পদত্যাগ চেয়েছিল, মানে বিএনপি পদত্যাগ চেয়েছিল, তারকে আবার এই সরকারে রাখা হলো পররাষ্ট্রমন্ত্রী করে? জবাব দিতে হবে কেন একটা আনসেরিমনিয়াস ওয়েতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় করা হলো? কেন মন্ত্রীরা এইরকম ভাবে নানা রকম ধরনের কথা বলতেছেন? জনাব তারেক রহমান, অনেক প্রশ্ন আপনার কাছে। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি আমাদের অভিনন্দন জানবেন, কিন্তু অনেক প্রশ্নের জবাবও আপনাকে দিতে হবে। কিন্তু এটা মজার ব্যাপার খেয়াল করেছেন, এই সরকারের মানে আমরা সবচেয়ে বেশি মিস করতেছি এই সরকার আসার পরে, যে 10 দিন বয়সী সরকার আসার পরে আমরা সবচেয়ে বেশি মিস করতেছি আমাদের মাননীয় মানে প্রেস সচিবকে। এই যে 10 দিনে যতগুলি ঘটনা হয়েছে, এইটা যদি আমাদের প্রেস সচিব ভাইয়া থাকতেন, তাহলে এই 10 দিনে কমপক্ষে 15টা উনি ব্যাখ্যা দিতেন কেন এই কাজগুলি ঠিক হয়েছে। জনাব তারেক রহমানের প্রেস সচিবকে আমরা এগুলি কিছুই করতে দেখতেছি না। এটাকে ভালো বলবো না খারাপ বলবো, তার জন্য আরো 5-7 দিন একটু আসলে অনেকেই বলেন যে গত 1.5 বছর ধরে আমি নাকি নানা কারণে শেখ হাসিনার দোষ তুলে ধরি। ঘটনা হচ্ছে এই, শেখ হাসিনার দোষ তুলে ধরা আমি শুরু করছি যেদিন থেকে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হয়েছেন সেই সময় থেকেই। কারণ হচ্ছে আমি মনে করি ক্ষমতায় কি থাকলে যে ক্ষমতায় থাকবেন তার আসলে প্রশ্ন করেই যেতে হবে। আবার এই যে একটা কথা, তারা খুনের ক্ষেত্রে তারা সরকারের সাথে মানে এনাবলার দায়িত্ব পালন করছেন, সহযোগিতা করছেন। ভাই এইভাবে কি হয়? উনারা মানে আপনি স্পেসিফিকলি শেখ হাসিনার অপরাধ, শেখ হাসিনা যদি এই খুনের জন্য অর্ডার দিয়ে আছেন, যেটা অপরাধ, সেটা সাংবাদিকরা কেবলমাত্র উনাকে প্রশংসা করেছেন বলে তাকে জেলে রাখার মধ্যে দিয়ে এটা ঠিক কাজ করতেছেন। বছর পর বছর ধরে তারা জেলে আছেন, জামিন হইতেছে না। ইন্টারিম সরকারকে বারবার বলার পরও তারা কিন্তু এটা করে নাই। বর্তমান সরকারের কাছে আমরা এটা বলবো, মামলার পরে মামলা দিয়ে আটকে রাখার কৌশলটা আর করবেন না। আমরা আশা করছি, দাবি রাখছি, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, তাকে আপনার মন্ত্রী বানাতে হইলো কেন? মানে পরদিনই তিনি একটা ফ্ল্যাগওয়ালা গাড়িতে গেলেন, আবার ফ্ল্যাগওয়ালা গাড়িতে গিয়ে আবার একটু মন্ত্রী হয়ে ফেরত আসলেন। এইখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আপনাকে কেউ বলে নাই? আপনাকে কেউ বলে নাই যে এখানে একটা সাংঘাতিক রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইতে যাচ্ছে বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা? এতে করে এরকম মনে হইতে পারে যে আমরা যদি শব্দগুলিকে পাশাপাশি বসাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই সরকারের মধ্যেকার একজন উপদেষ্টা, তারে আবার আপনি একটা মন্ত্রী বানাবেন। বলা হয় এই সরকারের উপদেষ্টা হয় ইন্ডিয়ার লোক নাইলে আমেরিকার লোক। মানে এটা কিরকম? আমাকে কেউ কেউ বলছে যে পুরো বিএনপিতে নাকি আরেকজন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো লোক নাই, সেই জন্য তাকে নেওয়া হয়েছে। সিরিয়াসলি, ডক্টর খলিলুর রহমানের আসলে ক্রেডিটটা কি? ডক্টর খলিলুর রহমান ক্ষমতা ছাইরা, মানে এই সরকারের ইলেকশন হচ্ছে 12 তারিখে, 9 তারিখে উনি তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করে আসছেন 1% ট্যারিফ কমানোর জন্য। রিসিপ্রোকাল ট্যারিফ যেটা ডোনাল্ড ট্রাম্প দিছিলেন বাংলাদেশের উপর, ওইটা 1% কমানোর জন্য 9 তারিখ উনি একটা চুক্তি করছে। উনারা 9 তারিখ চুক্তি করতে কইছে কে দিছে তারা চুক্তি করার ক্ষমতা? এখন আবার সুপ্রিম কোর্ট বলছে কিন্তু যে ওই যে ট্যারিফ, সেই ট্যারিফ বসানোর ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নাই। এখন আমাদের এই চুক্তির কি হবে? আমরা আমেরিকান পণ্য, আমেরিকান মানে ফল ফ্রুট এইসব আমরা কিনতে থাকবো বেশি বেশি দাম দিয়া, সুতা বেশি দাম দিয়ে কিনবো। মানে এবং এই লোককে আপনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। খেয়াল করেন, খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া নিয়ে আমরা মানে অন্য পত্রিকারগুলির কথা বাদ দেন, বিবিসি বাংলা একটা প্রতিবেদন করেছি, সেখানে বলা হয়েছে ডক্টর খলিলের নিয়োগ নিয়ে বিএনপির সিনিয়র জুনিয়র নেতা, বিভিন্ন স্তরের কর্মী সবাই মোটামুটি বিস্মিত হয়েছেন। কেউ কেউ বিষয়টি নিয়ে অস্বস্তির মধ্যে আছেন, কারণ একাধিক বিএনপি নেতা বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে আগেই বলেছি ডক্টর খলিলের পদত্যাগ চেয়েছিলেন কতদিন আগে। প্রশাসনে তারেক রহমানের প্রভাব বেশি ছিল, মানে তারেক রহমান এবং বিএনপির প্রভাব বেশি ছিল, জামায়াতের প্রভাব বেশি ছিল, নাকি ডক্টর ইউনূসের প্রভাব প্রতিপত্তি বেশি ছিল? সেটি নিয়ে কিন্তু একটা মোটামুটি একাডেমিক গবেষণা হইতে পারে। কারণ কি দেখেন, তারেক সাহেব ক্ষমতা আসবে, মানে
বিএনপি ক্ষমতায় আসতে পারে, এই আলামত দিয়ে দেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পরে তিনি সেটাই করেছেন। পুলিশের প্রধান পদে পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করা হচ্ছে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অনেক পদে। মানে আমরা যে ধারণা করেছিলাম যে আসলে কার কোথায় কোন প্রভাব, কে টিকে যাচ্ছেন আর কে রয়ে যাচ্ছেন, কে আসছেন সামনে, সেটা দেখে কিন্তু এইসব প্রশ্ন অনেক মনে হতে পারে। কারণ এই সামরিক এবং বেসামরিক এই পদায়নগুলি যে প্রধানমন্ত্রীর সবুজ সংকেত হচ্ছে, এটা তার কেউ অস্বীকার করবেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রসঙ্গটা তবে আলাদা করে আসতেছি, শুধু এইটা বলি যে এখনো কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, যে চুক্তিভিত্তিক নিয়োগের সমালোচনা করা হয়েছিল। চুক্তিভিত্তিক নিয়োগ আপনি দিচ্ছেন গুরুত্বপূর্ণ পদগুলিতে, কেন দিতেছেন চুক্তিভিত্তিক নিয়োগ, কেন এই সচিবদেরকে আবার ফিরিয়ে আনতে হচ্ছে নতুন চুক্তি দিয়ে বা পদায়ন করতে হচ্ছে, সেটা নিশ্চয়ই মানে আপনি বলতে পারবেন।